তো ঠিক মতো অনলাইনে পাচ্ছ না রেকর্ডিং গুলা? জি স্যার। আচ্ছা, তো তোমাদের ল্যাবও তো মনে হয় আগামীকালকে, তো ওইটার জন্য আমি একটা ম্যানুয়াল দিব, জাস্ট পড়ে আসলেই হবে, কিছু জমা দিতে হবে না। ওইটার বেসিকটা হয়তো আজকে কভার হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে কয়েকটা জিনিস দেখলাম, যে বেসিক 3টা গেট, অ্যান্ড অর নট, এগুলার ট্রুথ টেবিল দেখতে কিরকম সেটা দেখছি, এবং ট্রুথ টেবিলের বেসিক কনসেপ্টটা যে ইনপুট আউটপুটকে রিলেট করা, যত রকম কম্বিনেশন সম্ভব প্রত্যেক কম্বিনেশনে আমরা দেখতে চাই যে আউটপুট কিরকম হবে। তো এটা একটা ফুল ডেসক্রিপশন দিতে পারে একটা সিস্টেমে। তো এটারই একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতেছিলাম যে লেটস সে যদি এইটার জন্য ট্রুথ টেবিল করতে বলি, এটা করতে পারবা কিনা। তো এটা কি পারবা ট্রুথ টেবিল করতে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো সেটা ট্রুথ টেবিল করতে হলে কিভাবে করবা? স্যার 3টে ইনপুটের 8টা কম্বিনেশন নিব ফার্স্ট। হুম, হ্যাঁ সেটা ঠিক আছে। তারপর স্যার ZA2 বের করব স্যার, এরপরে স্যার ZA2 প্লাস X3 যোগ করব, মানে স্যার অর করব। হুম, ঠিক আছে। এটা ছাড়াও আসলে উপায় থাকতে পারে, অনেক সময় আমরা একবারও করে ফেলতে পারি, কিন্তু এটা যদি আমরা করতে চাই, এটা ট্রুথ টেবিলটা ফর্ম করতে চাই, তো তোমরাই যেটা বললা যে প্রথমে আমরা Z12টা বের করব। Z12 হচ্ছে x1 and x2, এটা বের করে তারপরে আমরা z বের করব, যেটা হচ্ছে Z12 or x3। এই হচ্ছে আমাদের প্ল্যান, যে এইভাবে আমরা করতে চাই। তো সেটা করতে চাইলে প্রথমে x1 and x2 তো ইজি, গুণের মতো, তো এগুলা তো বের করা যাবে, তাই না? এরকম কিছু একটা আসবে, তাই না, যে শুধুমাত্র যখন দুইটাই 1 হবে তখনই এই অ্যান্সারটা 1। এরপর z যখন বের করতেছি তখন আমাদের কি দরকার? এই কলামটা দরকার আর x3 এর কলামটা দরকার। তো সেটা যদি আমরা একটু মাথায় রাখি, আমাদের এই ক্যালকুলেশন গুলা করা দরকার, তাই না? এভাবে এই দুইটা করে নিয়ে করব। তো এই কয়েকটা যদি আমরা দেখি, অল্প কয়েকটা যদি আমরা দেখতে চাই যে কি অবস্থা। প্রথমটা ফর এক্সাম্পল Z12 or x3, তাই না, 0 or 0 আছে, তো 0 দুইটা মিলায় তো আমার 0ই থাকবে, তাহলে প্রথমটার অ্যান্সার 0। এরপরেরটা 0 or 1, 1 আসবে। পরেরটা হচ্ছে 0 or 0, তো 0 আসবে। তো এইভাবে বাকিগুলা কমপ্লিট করতে হবে। তো এইটাতে কারো কোনো কোশ্চেন আছে নাকি এটা সবাই পারবা? পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখন এই যে ট্রুথ টেবিল করি, এই ট্রুথ টেবিল করার একটা মেইন কারণ হচ্ছে যে আমরা আসলে জানতে চাই যে ওভারঅল পারফরমেন্সটা কিরকম হবে, ক্যারেক্টারিস্টিক্স কিভাবে চেঞ্জ হবে সেটা জানতে চাই। তো এটা ধরো আমি এটা যদি কমপ্লিট করে রাখি, এরপরেরটা আসে 1 0 1
1 1 ঠিক আছে। তো এইটা যদি আমাদের জানা থাকে তাহলে আমার যে কোনো মুহূর্তে কোনো একটা কম্বিনেশন অফ ইনপুট যদি আসে আমি আউটপুটটাকে ডিফাইন করতে পারবো। তো সেটা ইউজ করেই আমরা পরবর্তী জিনিসটা শিখবো, সেটা হচ্ছে টাইমিং ডায়াগ্রাম। যে ডিফারেন্ট টাইমে ইনপুট যদি চেঞ্জ হয় আমি করসপন্ডিং আউটপুটটা বলতে পারি কিনা যে কি হবে। তো ফর এক্সাম্পল মনে করো কোনো একটা টাইমে আমি বললাম যে x1 x2 x3 এর ভ্যালুগুলো আমি জানি, আমার ভ্যালু আসছে 0 1 0, এই ভ্যালু আসছে এবং আমি জিজ্ঞেস করলাম যে তাহলে z সমান কত। এখন কি করবা? তুমি কি পুরাটা আবার ক্যালকুলেট করবা না অন্য কোনো উপায় আছে? স্যার ট্রুথ টেবিলের কম্বিনেশন দেখবো। হ্যাঁ, ট্রুথ টেবিলের কম্বিনেশন করতে পারো। একটা তো উপায় আছেই যে আমরা ফর্মুলাটা লিখে বসায় দেখব যে x1 x2 x3, তো x1 হচ্ছে 0, x2 হচ্ছে 1 আর x3 হচ্ছে 0। এগুলো বসাইলে দেখবো যে কি আসে, 0 প্লাস 0 আসে, 0 আর 0 আসে আর ফাইনাল অ্যান্সার 0। এটা স্টেপ বাই স্টেপ এভাবে করতে পারো। কিন্তু তোমার যদি অলরেডি টেবিলটা দেওয়া থাকে তাহলে তুমি খুঁজতে পারো যে এই কম্বিনেশনটা কোথায় আছে। তো 0 1 0 দেখো এই থার্ড লাইনে আছে এবং এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমার অ্যান্সার হচ্ছে 0, তাই না? তার মানে যখন তোমাকে ট্রুথ টেবিল দিয়ে দিছে তোমার আর এই ফর্মুলাও দরকার নাই, এই ক্যালকুলেশনেরও দরকার নাই, তুমি ট্রুথ টেবিল থেকে ওই কম্বিনেশনের জন্য অ্যান্সার বলতে পারবা। এই জিনিসটা কি সবাই বুঝছো? স্যার আমাকে বলা থাকবে যে মানে x1 0 0 1 0 জন্য বের করতে? হ্যাঁ, বলা থাকতে পারে। স্যার এখানে যে x1 ইন্টু x2 প্লাস x3 লিখছেন স্যার, এগুলোর মানগুলো স্যার কিভাবে বের করছেন? না, এটা দেওয়া আছে। মনে করো আমি তোমাকে বলছি যে আমি মেজার করছি, আমার কাছে ডেটা আসছে যে x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 1, x3 ইকুয়াল টু 0 এরকম আসছে। এরপর আমি বলছি যে কি হবে অ্যান্সার, এটা আমাকে বলো। আচ্ছা, তো এখন এই যে ভ্যালুগুলো আমি দিলাম এটা একটা প্র্যাকটিক্যাল সিস্টেম হতে পারে, তাই না? যে মনে করো তুমি কোথাও 3টা সেন্সর বসায় রাখছো কোনো একটা ইকুইপমেন্টের মধ্যে, ধরো একটা টেম্পারেচার সেন্সর, একটা হিউমিডিটি সেন্সর আর একটা ধরো অন্য আরেকটা ওয়েদার সেন্সর, অথবা এটা হয়তো তোমার কোনো অ্যালার্মের জন্য মুভমেন্ট সেন্সর বসায় রাখছো 3টা লোকেশনে, যে কোনো জায়গায় আমি মুভমেন্ট দেখতেছি কিনা। একটার নাম আমি দিলাম x1, আর একটার নাম দিলাম x2, আর একটার নাম দিলাম x3। এই সেন্সর থেকে কি হবে, সারাক্ষণ ধরে কিছুক্ষণ পর পর আমি রিডিং পেতেই থাকবো। ঠিক আছে, মনে করো আমি টাইমের সাথে এই রিডিং গুলা নিব। এখন একটু দাঁড়াও। একটা স্যাম্পল গ্রিড পেলে
আচ্ছা, এটা কেন করলাম এটা আমি পরে বলতেছি। এটা আমি জাস্ট টাইমের বোঝানোর জন্য। মনে করো আমার এক্স এক্স ওয়ান এর ইনপুটটা আমি টাইমের সাথে দেখতেছি যে কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে টাইম। তো টাইমের সাথে তো এটা চেঞ্জ হতে পারে। মনে করো এক্স ওয়ান কোনো সময় 0 ছিল, কোনো কোনো সময় আবার 1 ছিল, আবার কোনো সময় 0, আবার হয়তো 1 হচ্ছে। মনে করো এইভাবে চেঞ্জ হচ্ছে, তাই না? এইটা হচ্ছে 0 আর 1 এরকম ভ্যালুই আসবে। এখন x2 x3 ও এভাবে চেঞ্জ হতে পারে, তাই না? মনে করো x2 ও মাঝে মধ্যে 0 আছে, মাঝে মধ্যে 1 আছে। কিভাবে চেঞ্জ হবে এটা আমি জানি না। এইটা আসলে ডেটা আসতেছে, আমি রিডিং যা আসছে তাই। একইভাবে x3 ও আমি রিডিং নিচ্ছি। এটা হয়তো শুরুতেই 1 ছিল, তো এটা কিভাবে চেঞ্জ হবে এটা আসলে আমার রিডিং এর উপর ডিপেন্ড করতেছে, তাই না? যে ডেটাগুলা কিভাবে আসতেছে। তো এখানে এই ডায়াগ্রামটাকে এইভাবে আমরা ইন্টারপ্রেট করি যে আমি ডান দিকে যত যাচ্ছি যে টাইমের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখতেছি। এখানে দুইটা লেভেল দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে 0 লেভেল আর একটা উপরেরটা হচ্ছে 1 লেভেল, 0 আর 1। তো একইভাবে x2 তেও কোনো কোনো সময় 0, কোনো কোনো সময় 1, x3 তেও কোনো সময় 0, কোনো সময় 1। তো এখন আমি যদি বলি যে এই প্রত্যেকটা টাইমে এই একটা একটা করে টাইম স্টেপ দেখানো হচ্ছে। টাইমের সাথে আমি যদি বলি যে জেড কিভাবে চেঞ্জ হবে, এই প্লটটা আমাকে দেখাও। এটা আমরা কিভাবে করতে পারি? এই প্রত্যেকবার যখন x1 x2 x3 চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার আমি জেড ক্যালকুলেট করতে পারি ফর্মুলা দিয়ে, অথবা আমরা ট্রুথ টেবিলটা ইউজ করতে পারি। এখন বলো যে ট্রুথ টেবিল ইউজ করলে এই প্লটটা কমপ্লিট করা ইজিয়ার হবে নাকি ফর্মুলা দিয়ে করতে চাও? ট্রুথ টেবিল স্যার। ট্রুথ টেবিল, ঠিক আছে। তাহলে এখন আমরা দেখি যে ট্রুথ টেবিলটা কিভাবে ইউজ করব। শুরুতে দেখো যে x1 x2 x3 এর ভ্যালু কত কত আছে। 0 0 1 আছে না? জি স্যার। 0 0 1 থাকলে z কত হয়? 1 1 এটা আমরা দেখতেছি 1 হয়। সুতরাং আমরা z টা 1 এ দিব। এরপরে যখন চেঞ্জ হচ্ছে ভ্যালুগুলা, তখন আমি দেখতেছি 1 1 1 আসছে। 1 1 1 আসলে z কত হয়? 1 1। সুতরাং আমি z টা আবার 1 দিব। এরপর আমি দেখতেছি আছে 1 0 0। 1 0 0 হলে কি হয়? 0 স্যার। 0। তাহলে z টা এখন 0 হবে। এখন আমি যদি এইভাবে গ্রিড কেটে দেখাচ্ছি, আসলে যেটা হইতে পারে হয়তো অন্য কোনো টাইমেও চেঞ্জ হইতে পারে। মনে করো x3 টা মাঝখানে একবার চেঞ্জ হইলো, হইতে পারে। সেক্ষেত্রে কি হবে? ওই প্রত্যেকটা স্টেপের জন্য তুমি আলাদা আলাদা করবা। আমি দেখতেছি যে 0 0 1 আছে, তারপরে 0 0 0 আছে, 0 0 আবার 1 আছে,
তাই না? তাহলে এই প্রত্যেকবারই জেডটাও চেঞ্জ হবে না? জি স্যার। তাহলে কি হবে, জেডটাও তুমি টেবিল থেকে যদি দেখো 101 হবে। তাই না? এরপরে তুমি বাকি স্টেপগুলা তোমরা পারবা। তো এই ধরনের ডায়াগ্রামকে বলা হয় টাইমিং ডায়াগ্রাম, তাই না? টাইমের সাথে কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখতে যাচ্ছি। ঠিক আছে? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? বাকিটুকু কমপ্লিট করতে পারবা তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন টাইমিং ডায়াগ্রামটা আমরা অনেক সময় আরেকটা পারপাসেও ইউজ করি। এখানে তো মেইন কারণটা বুঝতেছো, তাই না, যে কেন ইউজ করলাম। এখানে ইউজ করার মেইন কারণ হচ্ছে যে আমার রিডিং আসতেছে, আমি আউটপুট কি হবে এটা আমি জানতে চাই। অনেক সময় ট্রুথ টেবিলকেও আমরা রিপ্রেজেন্ট করতে চাই, যে টাইমিং ডায়াগ্রামের মাধ্যমে সবগুলা কম্বিনেশন দেখাও, যে ডিফারেন্ট কম্বিনেশনে কি হবে। ঠিক আছে? তো সেটা যদি করতে চাও তাহলে এই যে 8টা কম্বিনেশন আছে আমাদের, এই 8টা কম্বিনেশনই আমরা এখানে দেখাবো। তো 8টা কম্বিনেশনের মধ্যে প্রথম 4টাতে দেখো, প্রথম 4টাতে x10, তারপরের 4টাতে x1টা 1। তাহলে আমি টোটাল 8টা কম্বিনেশন যদি দেখাতে চাই, আমি দেখাবো 0 0 0 0, তারপর 4টা 1। আবার x2 তে যদি দেখো 0 0 1 1 এইভাবে মুভ করতেছে। আর x3 যদি দেখো শুরু থেকে শেষ পর্যন্ত 0 1 এইভাবে অল্টারনেট করতেছে। এই প্রত্যেকটা অ্যান্সার যদি এখানে তুমি দেখো, তাহলে ট্রুথ টেবিলের সবগুলো অ্যান্সারই আসবে না আলটিমেটলি? জি স্যার। কারণ দেখো, প্রথমে আছে 0 0 0, তারপরে আছে 0 0 1, 0 1 0, 0 1 1, এভাবে 8টা কম্বিনেশনই আছে। তো অনেক সময় আমরা যেটা করি যে একটা ফিল্ডে রিডিং নেওয়ার আগে, আমরা আগে টেস্ট করে দেখতে চাই যে এই টাইমিং ইয়েটা কারেক্টলি আসে কিনা। ঠিক আছে? এই টেস্টিং ফেজে আমরা তখন এই 8টা কম্বিনেশন বসাই, তারপর দেখি যে জেড এ যে অ্যান্সার আসতেছে সেটা এই টেবিলের সাথে মিলে কিনা। তাই না? মনে করো তুমি খাতায় একটা সার্কিট ড্র করলা, তুমি তোমার হিসাব অনুযায়ী এরকম আউটপুট আসা উচিত। এখন তুমি যদি টেস্ট করতে চাও, তোমার বিল্ড একটা সার্কিট ধরো তুমি বানালা, এরপর তুমি ব্রেড বোর্ডে বা ফেরো বোর্ডে বা একটা পিসিবিতে তুমি কি ঠিক জিনিস করলা কিনা সেটা টেস্ট করার উপায় কি? সবগুলা কম্বিনেশন আমাদের টেস্ট করা উচিত। তো সেটা যদি ডিফারেন্ট টাইমে একটা একটা করে দিতে চাও, তখন আমরা এই 8টা কম্বিনেশন একটা একটা করে দিব। ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে যদি দেখি যে এই জেড এর অ্যান্সার এবং টেবিলের অ্যান্সার সেম আসছে, তখন আমরা বলি যে আমাদের এই সার্কিট ইমপ্লিমেন্টেশনটা ঠিক হয়েছে। ঠিক আছে? তো আমরা এই জিনিসটা কিন্তু ক্লাসে বিশেষ করে ল্যাবে অনেক সময় করব, যে টাইমিং ডায়াগ্রামটা মিলায় দেখবো যে ট্রুথ টেবিলের সাথে একই আসছে কিনা। ঠিক আছে? তো টাইমিং ডায়াগ্রামের এই পারপাসটাও সবাই বুঝছো, তাই না? যে এখনো আমরা আসলে রিডিং নেওয়া শুরু করি নাই,
আমরা ইচ্ছা করে ম্যানুয়ালি একটা একটা করে সিকোয়েন্সিয়ালি ইনপুট দিচ্ছি এবং টাইমের সাথে এটা ঠিকমতো রেসপন্ড করতেছে কিনা সেটা দেখতেছি। ঠিক আছে, কিন্তু টাইমিং ডায়াগ্রাম ড্র করার কনসেপ্টটা এখনো সেম। এই 000 জন্য যখন তোমরা জেড এর অ্যান্সারটা দেখতে চাবা, তোমরা এই অ্যান্সারটা এক্সপেক্ট করবা, তাই না? আবার মনে করো 011 এর জন্য দেখতে চাও, সেক্ষেত্রে অ্যান্সার কত দেখবা? অ্যান্সার পাওয়ার কথা 1। ঠিক আছে, তো টাইমিং ডায়াগ্রামের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? স্যার জেড এর ভ্যালু যখন 1 আসবে তখন স্যার উপরে উঠে একবার নিচে নামবে মানে পালসের মতো। না, নিচে নামবে কিনা এটা জানো না, ওইটা তো বুঝছি, স্যার। পরবর্তী ইনপুটের উপর ডিপেন্ড করে। সে ওইখানে বসে থাকবে ইনপুট চেঞ্জ না হওয়া পর্যন্ত, ইনপুটকে সে ফলো করবে, ইনপুট যা আছে সেই অনুযায়ী জেড এর ভ্যালু যা আসে তাই। ওইটা জিরোতে ফল করবে কিনা ওইটা ডিপেন্ড করে পরবর্তীতে ইনপুট কি আসতেছে। ইনপুট যদি এমন হয় যে জেডটাও জিরো হবে, তখন জিরো হবে, তাই না? ফর এক্সাম্পল এই লাস্টের দুইটাতে জেড এর ভ্যালু তো এখানে 1, তারপরে কিন্তু জিরো হয় নাই, এরপরে কি হবে? এরপরেও কিন্তু আবার সে 1ই থাকবে। অথবা এর আগে কি ছিল? এর আগেও 1 ছিল, তাই না? তার মানে জিরোতে ফল করবে এমন কোনো গ্যারান্টি নাই, ওইটা ডিপেন্ড করে আমার ইনপুট কত আসছে, তাই না? এই সেট অফ ইনপুট অনুযায়ী আমার 1 আসছে, আবার ইনপুট নতুন করে যখন দিছি এই সেট অফ ইনপুটস অনুযায়ী আমার আবার 1 আসছে। ঠিক আছে, তো ও জেড রিসেট করবে এমন এমন কোনো কথা নেই, ও মানে ইনপুট যা দিবা সেই অনুযায়ী সে রেসপন্ড করবে। স্যার ট্রুথ টেবিল ছাড়া শুধু ইনপুটে টাইমিং ডায়াগ্রাম দেখে কি আমরা আউটপুট ক্যালকুলেট করতে পারবো? হ্যাঁ, হ্যাঁ, আউটপুট করতে পারতাম না ফর্মুলা দিয়ে? ট্রুথ টেবিল না থাকলে ফর্মুলা দিয়ে করতে পারতাম। জি স্যার, মানে ফর্মুলা ছাড়া শুধু ওই যে টাইমিং ডায়াগ্রামটা দেখে ইনপুটের। তাহলে কিছু একটা তো জানা লাগবে, ধরো তোমাকে ফর্মুলাও দেই নাই, টেবিলও দেই নাই, তাহলে সার্কিট সম্বন্ধে তো কোনো ইনফরমেশন লাগবে, তাই না? যে সার্কিটের ইকুয়েশনটা বা সার্কিটটা বা ট্রুথ টেবিলটা কিছু একটা লাগবে আমাদের। কারণ আমি যদি শুধু এই নিচের ডায়াগ্রামটা দেই তারপর বলি যে আউটপুট বের করো, এটা তো সম্ভব না, কারণ আমার তো জানতে হবে যে কানেকশনটা কিরকম আছে। কানেকশনটা কিরকম আছে সেটার একটা ডেসক্রিপশন হচ্ছে সার্কিট, একটা ডেসক্রিপশন হচ্ছে ইকুয়েশন, আর আরেকটা ডেসক্রিপশন হচ্ছে ট্রুথ টেবিল। এই কোনো একটা উপায় তো আমাকে বলতেই হবে। তোমার কোশ্চেনের অ্যান্সার হয়েছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আম, তো এই গেল হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট গুলা। তো গেট আমরা যেগুলা শিখলাম এগুলা ছাড়াও আরো কিছু গেট আছে যেগুলাকে ইউনিভার্সাল গেট বলা হয়। কেন ইউনিভার্সাল বলে সেটা আমরা পরে দেখব, কিন্তু ব্রিফলি আমরা হয়তো একটু আজকে ডিসকাস করব। তো আমরা গেট এ পর্যন্ত শিখছি হচ্ছে অ্যান্ড, অর, নট। আরো দুইটা গেট আছে, একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড এর পরে একটা নট আছে এবং এটার সিম্বল হচ্ছে এই অ্যান্ড ড্র করবা, তারপর একটা নট দিবা। তাহলে এটার ইকুয়েশন কিরকম হবে? অ্যান্ড করো, এটার ইকুয়েশন হবে তুমি অ্যান্ড করবা,
তারপর এই পুরাটা নট করবা। এটা হচ্ছে NAND। এখন NAND এর আরেকটা ফর্মুলা আছে, এটা কিভাবে আসে এটা আমরা পরে আরো দেখব। এটাকে ডি মর্গানস ফর্মুলা বলে, যে এই দুইটা আসলে একই, ঠিক আছে? এবং এই দুইটা যে একই এটা তোমরা চাইলে ট্রুথ টেবিল দিয়ে দেখাইতে পারো। ট্রুথ টেবিল দিয়ে দেখাতে পারবা না যে আমি x1 x2 নিলাম, x1 x2 বার করলাম, x1 বার আর x2 বার করলাম, তাই না? এই পুরা টেবিল যদি কমপ্লিট করো এবং যদি দেখো যে এই লাস্টের দুইটা কলাম সেম আসছে, তাহলে বলবো না যে এই দুইটা আসলে একই ফর্মুলা? এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইটা তোমরা নিজেরা করে দেখবা একই আসে কিনা। আচ্ছা, এরপরে নর, যেটা নরটাও সিমিলার মানে হচ্ছে যে এটা হচ্ছে অর করে তারপর একটা নট আছে। তাহলে এইটার ফর্মুলা কি হবে? প্রথমে আমি অর করব, তারপর নট করব, এবং এইটারও ডি মর্গানস ফর্মুলা আছে। এটা ডি মর্গান ফর্মুলা অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে এরকম, ঠিক আছে? তো এগেইন এটাও প্রমাণ করা সম্ভব। এবং NAND এবং NOR এদেরকে ইউনিভার্সাল গেট বলা হয়, ঠিক আছে? ইউনিভার্সাল গেট বলার মেইন কারণ হচ্ছে যে আমরা যেমন প্রথমে দেখলাম অ্যান্ড অর নট, এই তিন রকম গেট দিয়ে আমি যে কোনো ইকুয়েশনকে সার্কিটে কনভার্ট করতে পারি। চাইলে সেই সার্কিটটা শুধুমাত্র NAND দিয়েও করা সম্ভব, আর কোনো কিছু লাগবে না। তুমি অ্যান্ড অর নট যার যত কম্বিনেশনই থাক না কেন, পুরা সার্কিটটা তুমি NAND দিয়ে করতে পারবা, আর কিচ্ছু লাগবে না। মনে করো কেউ বললো যে আমার পুরো একটা ফুল সার্কিট ডিজাইন করতে 10টা অ্যান্ড গেট লাগবে, 10টা অর গেট লাগবে, 5টা নট গেট লাগবে। আর কেউ বললো যে না, আমার তো এগুলা নাই, আমার কাছে শুধু 100টা NAND গেট আছে। সে কিন্তু শুধু NAND গেট দিয়ে ওই সার্কিটটা করতে পারবে। কিভাবে হয় সেটা আমাদের আরেকটু ফর্মুলা কিছু শেখা লাগবে, কিন্তু এই কারণেই যে শুধুমাত্র NAND গেট দিয়ে যখন আমরা করি, যেহেতু একটা গেট দিয়ে করা যায়, একটা না মানে একরকম গেট দিয়ে অনেকগুলা NAND গেট দিয়ে তুমি সার্কিটটা করে ফেলতে পারবা। এজন্য এটাকে ইউনিভার্সাল গেট বলা হয়, যে কোনো সার্কিট তুমি NAND বসায় করতে পারবা। একইভাবে এই সিমিলার কাজটা নট দিয়েও করা যায়। এটা সুবিধা কি? এই মনে করো তুমি সিমস দিয়ে অ্যান্ড বানাচ্ছ, অর বানাচ্ছ, নট বানাচ্ছ। 3 রকম জিনিস বানাইতে হলে তোমার 3 রকম ফ্যাসিলিটি লাগবে, তাই না? যে অ্যান্ড বানাতে সিমসের কানেকশন গুলো একরকম, অর বানাতে কানেকশন আরেক রকম। কিন্তু যদি বলো যে না, তুমি খালি NAND বানাইতে থাকো, আমার জন্য সেটা ইজিয়ার হবে না বানানো? যে সব সময় কানেকশন একই, সিমস বানাবো সেম কানেকশন, সিমস বানায় আবার সেম কানেকশন, তাহলে আমি ইজিলি অনেকগুলা NAND গেট বানাতে পারবো। এই জন্য সাধারণত যেটা হয়, আমাদের মাইক্রোপ্রসেসর বা মেমোরি যেগুলা থাকে, এগুলা সাধারণত পুরা NAND এর উপর বেস করে করা হয়, আলাদা করে অ্যান্ড অর নট না বানায়। সব মানে একটা পুরা আইসির উপর সবকিছুই থাকে NAND, এরপর NAND এর মধ্যে কানেকশন চেঞ্জ করে আমাদের ডিফারেন্ট মেমোরি এলিমেন্ট বা ক্লক অথবা প্রসেসিং ইউনিটটাকে ইমপ্লিমেন্ট করা হয়। তো আমরা এটাও শিখবো যে কোনো একটা ইকুয়েশন আমি যদি দেই, ফর এক্সাম্পল একটু আগে যে ইকুয়েশন দিলাম,
চাইলে এটাকেও শুধুমাত্র ন্যান্ড দিয়ে করা যায়, কিন্তু কিভাবে করতে হয় সেটা আর একটু কিছু ফর্মুলা শেখার পরে বুঝবো। তো এই কারণে এদেরকে ইউনিভার্সাল গেট বলা হয় এবং অনেক ক্ষেত্রে শুধুমাত্র ন্যান্ড ইউজ করা হয়। তো এই আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট, পরবর্তীতেও দেখবে এটা লাগবে তোমাদের, কিন্তু এইটার ফুল ডেসক্রিপশনটা হয়তো আরো কয়েকটা লেকচার পরে পাবো। তো আমরা এই পর্যন্ত তাহলে কি দেখলাম? 5 রকম গেট দেখলাম, এদের প্রপার্টি দেখলাম, এবং ন্যান্ডের ট্রুথ টেবিলটা যদি দেখতে চাই, ন্যান্ডের ট্রুথ টেবিলটা অ্যান্ডের উল্টা হবে না? ন্যান্ডের ট্রুথ টেবিলটা অ্যান্ডের যা ছিল তার উল্টা আসবে, ঠিক আছে? একইভাবে নরের ট্রুথ টেবিলটাও অরে যা ছিল তার উল্টা আসবে। এইটা তোমরা নিজেরাও ক্যালকুলেট করে দেখতে পারো। ঠিক আছে, এই হচ্ছে এদের ট্রুথ টেবিল। তো আমরা তাহলে টোটাল 5টা গেট শিখলাম, এবং তুমি দেখবা যে পরবর্তীতে ল্যাবেও আমরা এগুলার উপর বেস করে ডিসকাশন করব। আচ্ছা, তো ন্যান্ড আর নর নিয়ে যদি আরো কোনো কোশ্চেন থাকে, আমরা যেহেতু পরে আবার ফেরত আসবো, তখন হয়তো আরো ডিটেইলে ডিসকাস করব। কিন্তু মুভিং ফরওয়ার্ড, আমাদের তোমাদেরকে বলছিলাম গতদিন যে আমাদের এর পরের টপিকটা হচ্ছে যে একটা সার্কিটের কস্ট হিসাব করা, যে একটা সার্কিট যে বানালাম সেটার কস্টিংটা কিরকম হবে। তো তোমাদেরকে দুইটা ইকুয়েশন দেই, মনে করো F1 ইকুয়াল টু x1 বার x1 x2, F2 ইকুয়াল টু x1 বার or x2। তো এইগুলার ট্রুথ টেবিল আমরা করতে চাই প্রথমে। ট্রুথ টেবিল যদি করি, প্রত্যেক ক্ষেত্রেই দুইটা ইনপুট, প্রথমে ধরো F1 বের করতে চাই, F1 বের করতে হলে কি কি লাগবে? আমার x1 বার লাগবে, x1 x2 লাগবে, তাই না? তারপরে আমরা F1 বের করতে পারবো। জি স্যার। স্যার আচ্ছা বলো, x1 বার তো ইজি, x1 বার কি আসবে? স্যার 1100 1100। আর x1 x2 তো জানো, AND গেট, কি আসবে? 001। আচ্ছা, এইবার বলো তাহলে F1টা কত আসতেছে? এই দুইটার অর হবে, তাই না? এই দুইটা কলামের অর হচ্ছে F1। F1 কত আসে? স্যার 1101 01 ঠিক আছে, এইবার ফাইনালি মনে করো আমরা F2 বের করতে চাই। F2 হচ্ছে x1 বার x1 বার or x2, এই দুইটা কলামের অর হবে, তাই না? স্যার 1101ই তো আসে স্যার। 110। আচ্ছা, 1101।
তো আমরা দেখতেছি যে তুমি যেই কম্বিনেশনে ইনপুট দাও না কেন, F1 এবং F2 সবসময় সেম আসে। তাহলে কি আমরা বলতে পারি যে F1 আর F2 ইকুয়াল? জি স্যার। F1 আর F2 ইকুয়াল মানে হচ্ছে যে আমি F1 দিয়ে সার্কিট বানালে যেরকম পারফরম্যান্স বা আউটপুট পাবো, F2 দিয়ে বানালেও আমরা সেম পাবো। এখন আমরা যদি ইয়ে করতে চাই, ধরো F1 এর সার্কিটটা বানাতে চাই, F1 এর সার্কিটটা কিরকম হবে? আমার প্রথমে X1 বার দরকার আর X1 X2 দরকার। তারপর এই দুইটার অর হবে। এটা হচ্ছে F1। আর F2 টা আর একটু ইজিয়ার, তাই না? F2 হচ্ছে সরাসরি X1 বার করব, সেটার সাথে X2 টাকে অর করে দিব। এই সার্কিট দুইটাই বুঝছো না? জি স্যার। আচ্ছা, এখন কস্ট হিসাবের একটা ফর্মুলা আছে। আমরা যখন এই সার্কিটগুলো একটা চিপের মধ্যে বসাবো, আমাদের গেটের তো কস্ট আছেই, তাই না? গেট বানাতে খরচ হয়, এবং গেটের সাথে কানেকশন যেগুলা থাকে সেগুলাতেও খরচ আছে। এই আউটপুট কানেকশনে কোনো খরচ ধরি না, কিন্তু গেটের ইনপুটে যে কানেকশন দুইটা দিচ্ছি প্রত্যেকটারই এক্সট্রা খরচ হয়। সো আমরা কস্ট হিসাব করার সময় এজন্য বলি যে কস্ট হচ্ছে নাম্বার অফ গেটস প্লাস number of inputs to all the gates. মানে যত ইনপুট আছে গেটে প্রত্যেকটার জন্য খরচ আমি এক এক করে ধরবো, আর এক একটা গেটের জন্য খরচ এক করে ধরবো। এখানে একটা জিনিস বলে রাখি যে অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে নট গেটের হিসাব করা হয় না, ঠিক আছে? নট গেটটা এত বেশি ইউজ হয় যে ওইটা হিসাবের বাইরে রাখা হয়। তো আমরা চাইলে সেটা করতে পারি, ঠিক আছে? তো তোমাদের বইতে শুরুর দিকে হয়তো নট গেট সহ হিসাব করে, পরের দিকে নট গেটটাকে আর কাউন্ট করে না। তা আমরা আপাতত যেটা করব যে নট গেটের জন্য কোনো কস্ট ধরবো না। তো নট গেট এবং নট গেটের ইনপুটের কস্ট যদি আমরা না ধরি, তাহলে আমরা এখন চিন্তা করে দেখি কস্ট অফ F1 কত। F1 এ কয়টা গেট দেখতেছি? দুইটা না? জি স্যার, দুইটা। দুইটা। আর এই দুইটাতে টোটাল ইনপুট কয়টা? এই দেখো এন গেটে দুইটা ইনপুট আছে, 3 4, চারটা। তাহলে এটার কস্ট হচ্ছে 6। আর কস্ট অফ F2 এটা কি? এখানে গেট কয়টা? একটা স্যার। আর টোটাল ইনপুট দুইটা। তাহলে এখানে টোটাল আসতেছে, টোটাল কস্ট আসতেছে 3। তো এই কস্টিংটা কেন ইম্পর্টেন্ট? এই যে এখানে দেখো যে দুইটা সার্কিট যে আমরা ড্র করছি,
দুইটার পারফরম্যান্স হুবহু একই, তাই না? কারণ একই আউটপুট দিচ্ছে, ট্রুথ টেবিলও আমাদেরকে তাই বলতেছে। তো দুইটা যদি একই দেয়, তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে কোনটা ইউজ করব, কি বলবা? কোন F2 F2 কেন? F2 ইউজ করবো স্যার, লেস কস্ট কম। কস্ট কম। তো এখানে কস্টটা কতটা কম ওইটাও আমরা তাহলে বলতে পারবো, তাই না? যে একটা কস্ট 6 আর একটা কস্ট হচ্ছে 3। ঠিক আছে? তো এরপরে যদি এরকম কস্ট হিসাব করতে হয়, বাকি এরপরে পারবা না? স্যার নাম্বার অফ ইনপুট F1 এর 4টা কিভাবে হয় স্যার? এই যে দেখো যে এই অ্যান্ড গেটে দুইটা আছে আর অর গেটে আরো দুইটা আছে, তাহলে টোটাল 4টা। বুঝছি স্যার। আচ্ছা, তো কোনো কোনো ক্ষেত্রে কোনো গেটে তো 3টাও থাকে, তাই না? ওইভাবে কাউন্ট করতে হবে তোমাকে, টোটাল কয়টা আছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমাদের যদি F1 এর ইকুয়েশনটা আমি দিয়ে দিতাম, F2টা যদি না বলতাম, F2টা তাহলে আসলো কোত্থেকে, তাই না? আমি কিভাবে পেলাম যে F1 এর ধরো কোনো ফর্মুলা ছিল, আমি লিখছি। এখন এইটার যে একটা লো কস্ট অপশন আছে, এটা আমি জানলাম কিভাবে? এবং এটার অ্যান্সার হচ্ছে যে তার মানে নিশ্চয়ই কোনোভাবে সিম্পলিফিকেশনের উপায় আছে, যে আমি আরো সিম্পলার একটা ফর্মুলা কিভাবে বের করব, তাই না? আমরা অ্যালজেব্রাতে তাই করছি না, যে সিম্পলিফাই করো, একটা ইকুয়েশন দিয়ে দিছে, বলছে সিম্পলিফাই করো। তো এইখানে সিম্পলিফাই করো মানে হচ্ছে যে কস্ট কমাও। তো এই সিম্পলিফিকেশনের কিছু রুল আছে বা ফর্মুলা আছে। তো যেই অ্যালজেব্রা আমরা ফলো করব সেটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। নর্মাল অ্যালজেব্রার সাথে এটার পার্থক্য হচ্ছে যে এখানে আমরা মানে লজিকের সিম্পলিফিকেশন করতেছি, তাই না? এখানে এই যে x1 x2 করতেছি, এগুলা তো এক একটা লজিক, তাই না? যে একটা লজিক অনুযায়ী 0 বা 1। সো এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আগের মতো না। আমাদের অ্যান্ড অর নট এর কি সিম্পলিফিকেশন হয়, এগুলোর কম্বিনেশনের কি সিম্পলিফিকেশন হয়, আমরা সেটাই দেখতে চাচ্ছি। আচ্ছা, এটা আমি দেখি, এটা তোমাদের বইতেও আছে, আমরা যে চ্যাপ্টারটা দেখতেছিলাম ওখানেই মনে হয় আছে। আচ্ছা, হ্যাঁ, তোমাদের এটা বইতে সেকশন 2.5 এ আছে। তো আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি যে এগুলার রুলগুলো বুঝি কিনা। কিছু কিছু রুল আছে যেটা সবসময় ট্রু। ফর এক্সাম্পল, আমরা যদি এইটা লিখি, 0-র সাথে 0 অ্যান্ড করলে কি হয়? 0ই হবে।
তারপর 1 or 1 কি হবে? 1 হবে। এগুলা তো আমরা যখন গেট গুলা পড়ছি সেগুলা থেকে বুঝেই আসছি অলরেডি, তাই না? এগুলার কোনো প্রমাণ নাই। এইটা হচ্ছে আমরা মেনে নিছি যে হ্যাঁ এটা এরকমই। ঠিক আছে, সো এগুলার কোনো প্রমাণ নাই, আমরা এটা জাস্ট ল হিসেবে মেনে নিচ্ছি। তো প্রথম দেখো যে 3a 3b পর্যন্ত যেগুলো আছে সেগুলা হচ্ছে সেরকম ফর্মুলা। আবার নটের ক্ষেত্রেও x ইকুয়াল টু 0 হলে x আর নট করলে 1 আসবে, তাই না? এটাও আমরা জানি নটের নিয়ম, x ইকুয়াল টু 1 থাকলে x বার ইকুয়াল টু 0 হবে, এটাও আমরা জানি। তো এগুলা নতুন করে মনে রাখার কিছু নাই, এগুলা সবসময় এরকমই হবে। এগুলাকে বলা হয় অ্যাক্সিওমস, যে সবসময় সত্যি। এরপর কিছু থিওরাম আছে যেগুলা এই অ্যাক্সিওমের উপর বেস করে আসছে। তো সেই থিওরাম গুলা হচ্ছে এগুলা হচ্ছে সেই থিওরাম। দেখো এগুলার কোনোটা এমনি এমনি জানো, যে একটা ভ্যারিয়েবলের সাথে 0 যদি এন্ড করি তাহলে 0 হবে, একটা ভ্যারিয়েবলের সাথে 1 যদি অর করি তাহলে 1 হবে। এইটা কি ইমিডিয়েটলি মাথায় আসছিল? না স্যার। কিন্তু এটা কি প্রমাণ করতে পারবা? স্যার একটা এলিমেন্টে থেকে অর থাকলে তো স্যার 1 হয়। হ্যাঁ, স্যার কোন এলিমেন্টের সাথে যদি অর কানেক্ট থাকে, অর গেট, তাহলে স্যার তো ওটা আউটপুট অনই হয়। হ্যাঁ 1 হয়। এটা এখন প্রমাণ করার উপায় কি? এটা ট্রুথ টেবিল দিয়ে আমরা প্রমাণ করতে পারি না? মান নিলেই তো পারবো স্যার আমরা। একটা স্যার x এর একটা ভ্যালু ধরলেই তো আমরা হ্যাঁ ভ্যালু পারবো। ধরলেই আমরা বুঝে যাব এটা হবে কিনা। এই যে ধরো আমরা x নিলাম আর আমি দেখতে চাই x or 1 কি আসে, তাহলে x এর ভ্যালু 0 হতে পারে 1 ও হতে পারে। x এর ভ্যালু 0 হলে কি হবে? 0 প্লাস 1 সমান 0 or 1 ইকুয়াল টু 1, আর x ইকুয়াল টু 1 হলে 1 or 1 ইকুয়াল টু 1। তার মানে আমি কি দেখতেছি? x or 1 এটার অ্যান্সার সবসময় 1ই আসতেছে। তাহলে 5b টা প্রমাণ হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে মনে রাখার একটা উপায়, কিন্তু মানে অর করলে যা হয় আর কি, যে তুমি 1 এর সাথে অর করলে সবসময় 1 হবে। এটা নতুন করে বারবার প্রমাণ করা লাগবে না, এটা আমরা রুল হিসেবে ইউজ করতে পারবো। আচ্ছা, এরপরেরটা দেখো, x এর সাথে 1 এন্ড করলে কি হবে? এটা x আসে। এটা অত ওইভাবে চিন্তা করা লাগতেছে না তোমাদের, কারণ এটা গুণ করার মতোই, তাই না? 1 গুণ করলে কি হবে? ওইটাই আসবে। আবার x এর সাথে 0 অর করলে x-ই থাকবে, এটাও প্রমাণ করা যাবে, তাই না? ওই টেবিলের মতো বসায় তোমরা যদি আবার দেখো, দেখবা যে x এর যা ভ্যালু দিচ্ছ আউটপুটে সেটাই আসতেছে। এটা কি দেখাতে হবে না এটা পারবা? পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। এখানে আরেকটা যেটা দেখাচ্ছে, x এর সাথে x এন্ড করলে x আসে, তাই না? 0 and 0 করলে 0 আসবে, 1 and 1 করলে 1 আসবে। আবার x এর সাথে x যদি অর করো তাহলে x আসে। এটাও কি করবা? x এর ভ্যালু 0 বসা, দেখবা 0 or 0 কত আসবে? 0 স্যার। আর 1 or 1 করলে 1 1 1 আসবে। সো এগুলা
আমাদের ইনটুইটিভলি হয়, কিন্তু মনে রাখতে হবে। এবার 8A-টা দেখো, এটা বুঝো কিনা। জি স্যার, একটা 0 হইলে একটা 1 হবে, কিন্তু এই জন্য স্যার 0 আসবে স্যার। এক্স্যাক্টলি। যেমন এইটা যদি লিখো, জিরো ওয়ান হলে এক্স বারটা ইয়ে আসে, 10 আসে, আর তখন এক্স অ্যান্ড এক্স বার করলে কি হবে? এই 0 আর 1 কে অ্যান্ড করে 0 আসবে, 1 আর 0 কে অ্যান্ড করে আবার 0 আসবে। কিন্তু আমি যদি অর করতাম তাহলে কি হতো? 1 স্যার 1 1 প্রথমবার 1 0 আসবে আর স্যার। 1, হ্যাঁ, তাহলে দুইবারই 1 আসে, তাই না? এইটা হচ্ছে তোমাদের 8B তে আছে, 8B তে এটা আছে। আর ফাইনালি তুমি যদি দুইবার নট করো তাহলে আগের অ্যান্সারই ফেরত আসে। এটাও তো আমরা এক্সপ্লেন করতে পারি, তাই না? যে একবার নট করলে উল্টা যাচ্ছে, আর একবার নট করলে আবার আগেরটা ফেরত আসতেছে। ফর এক্সাম্পল, ধরো 0 বার, তারপর আবার বার করতে চাই, কি হবে? 0 আসবে। স্যার ফার্স্ট বারে 1, পরের বারে আবার 0। হ্যাঁ, এই দেখো ব্র্যাকেটের টুকু ফার্স্টে কি আসবে? ব্র্যাকেটের টুকু 1 আসবে, 1 আর উপরে তো আরেকটা বার আছে, তো আবার ফেরত আসবে। সে দুইবার তুমি ফ্লিপ করতেছো, একবার 0 থেকে 1 করছো, আবার 1 এর থেকে আবার 0 তে ফেরত আসছো। এটা হচ্ছে ইকুয়েশন 9টা। এগুলা সিম্পল ইনাফ, এগুলা আমরা ধরে নিব যে মানে মুখস্থ করার চেষ্টাও করতে হবে না। এর পরের গুলা আর একটু ডিফিকাল্ট। এরপরে আরো কিছু রুলস আছে। এগুলাতে আমি আসতেছি, কিন্তু তার আগে আগের গুলা আরেকবার রিভিউ করো। এই যে দেখতেছো 1A 1B করা, 2A 2B করা, 3A 3B করা, এইভাবে পেয়ার করার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে যে যখন যেসব জায়গায় 0 আছে সেগুলাকে তুমি যদি 1 দিয়ে রিপ্লেস করো এবং এন্ড কে যদি অর দিয়ে রিপ্লেস করো, তাহলে তুমি অন্য আরেকটা ফর্মুলা পেয়ে যাবে। দেখো, প্রথম লাইনে 0 এর জায়গায় 1, এন্ড এর জায়গায় অর দাও, পরের লাইন পাবা। 2A তে 1 এর জায়গায় 0, এন্ড এর জায়গায় অর দাও, পরের লাইন পাবা। ঠিক আছে? এখানেও দেখো, 0 এর জায়গায় 1 দিবা, অর এর জায়গায় এন্ড এর জায়গায় অর দিবা, পরের লাইন পাবা। এই কারণে দেখো সবগুলা ফর্মুলা এরকম পেয়ার করে গ্রুপ করা আছে। ঠিক আছে? এখানে 0 1 কিছু নাই, জাস্ট এন্ড এর জায়গায় অর দিবা, পরের ফর্মুলা পাবে। তো এই যে পেয়ার করে আসতেছে, বা এই যে একটার জায়গায় একটা থেকে আরেকটা ফর্মুলা নিয়ে আসা যায়, এটাকে বলা হয় ডুয়ালিটি। এবং এই কনসেপ্টটা ইউজ করে পরের গুলা হয়তো মনে রাখা আরো ইজিয়ার হবে। ফর এক্সাম্পল, প্রথমটা ইজি, এটা কমিউটেটিভ ল। তুমি এক্স অ্যান্ড ওয়াই করলে যা আসে, ওয়াই অ্যান্ড এক্স করলে তাই আসে। অরের ক্ষেত্রেও তাই, তাই না? যে কোনটা সামনে রেখে অর করবা, ওটা দেখে তো কিছু আসা যায় না। আবার অ্যাসোসিয়েটিভ ল তোমরা অন্য জায়গায় পড়ছো, অ্যালজেব্রাতেও পড়ছো, যে যদি তিনটাই অ্যান্ড থাকে, কোন দুইটাকে আগে অ্যান্ড করবা কিচ্ছু আসা যায় না।
তুমি yz কে আগে অ্যান্ড করে তারপর x অ্যান্ড করতে পারো, অথবা xy কে আগে অ্যান্ড করে তারপর z এর সাথে অ্যান্ড করতে পারো। ঠিক আছে? সো এই 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 যে তুমি ব্র্যাকেটটাকে যে চেঞ্জ করতে পারলা, এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল। কিন্তু সবগুলা একই চিহ্ন, তাই না? অ্যান্ড থাকতে হবে অথবা সবই অর থাকতে হবে। এরপরে যেটা আছে এটাকে ডিস্ট্রিবিউটিভ ল বলে, যে দেখো এক্স অ্যান্ড ওয়াই অর জেড। তুমি তোমার নর্মাল অ্যালজেব্রার কথা চিন্তা করো, এটা কি করতে? গুণ করে দিতা, গুণ করে দিলেই এরকম আসতো না? জি স্যার। তো এইটা মনে রাখা ইজি। কিন্তু ডুয়ালিটি কি বলে? ডুয়ালিটি বলে যে এই অর এর জায়গায় অ্যান্ড দাও, সরি অ্যান্ড এর জায়গায় অর দাও, অর এর জায়গায় অ্যান্ড দাও। রাইট হ্যান্ড সাইডেও তাই করো, তাহলে তুমি আরেকটা ফর্মুলা পাবা। দেখো এইটা কিন্তু অতটা ইনটুইটিভ না, কিন্তু এটাও কিন্তু তোমরা চাইলে ক্যালকুলেট করে এটাতে আসতে পারো। তো এইটা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে হয়তো আসতে পারবা না সরাসরি, কিন্তু রাইট হ্যান্ড সাইড থেকে স্টেপ বাই স্টেপ দেখাইতে পারবা। এখন মনে করো তোমাদেরকে বললাম যে এই 12b-টা আমাকে প্রমাণ করে দেখাও যে এটা সত্যি। কিভাবে প্রমাণ করবা? প্রমাণ করা যাবে? জি স্যার। কিভাবে? স্যার রাইট হ্যান্ড সাইড লাস্টের পার্টটা স্যার এক্স দিয়ে আর রাইট হ্যান্ড সাইডের থেকে স্টার্ট করে, তাই না? জি স্যার। আচ্ছা দেখি রাইট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করলে হয় কিনা। রাইট হ্যান্ড সাইডে আছে এক্স 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 অর ওয়াই, এক্স অর জেড। আমার আছে এক্স অর ওয়াই, এক্স অর জেড। তো ধরো গুণ করে দেওয়ার মতো যদি করে দাও, গুণ করো, তাহলে কি আসে? এক্স অর এক্স আসবে, আবার এক্স অর জেড আসবে, সরি এক্স এন্ড জেড আসবে, তারপর ওয়াই এক্স আর ওয়াই জেড। এরপর কি হবে? স্যার কমন নিতে হবে। কি কমন নিবা? স্যার প্রথম তিনটা থেকে তো স্যার এক্স কমন। তাহলে জি, এক্স স্যার। কমন নিলে কি লাভ হবে কোনো? এক্স কমন নিলে কি থাকে? তারপর কি হবে? আমরা কি চাচ্ছি? স্যার এখানে হয়তো উপরে কোনো একটা ল। হ্যাঁ, এখানে আরেকটা ল লাগবে। তো এইখানে আমরা অন্য আরেকটা স্টেপ নিব, সেটা হচ্ছে যে মনে করো এক্স এন্ড এক্স এটা সমান কত? স্যার এক্স। শুধু এক্স? এক্স। এইবার প্রথম তিনটার থেকে যদি এক্স কমন নাও তাহলে কি আসে? 1 প্লাস ওয়াই প্লাস জেড। 1 কোত্থেকে আসলো? কারণ এক্স এন্ড 1 আর এক্স একই জিনিস, তাই না? জি এবার নাও এটা কত আসবে ব্র্যাকেটের ভিতরে? স্যার 1। 1, তাই না? তো 1 যে কোনো or কিছুর Z or সাথে 1 Y। অর করলে হ্যাঁ 1 আসবে। জি স্যার। তো এটা 1, তাহলে তোমার ফাইনাল অ্যান্সার থাকে এক্স অর ওয়াই জেড। এটাই আমাদের ছিল লেফট হ্যান্ড সাইডটা। তো এইটা তো একটা উপায় প্রমাণ করার। আরেকটা উপায় কি? আমি যদি বলতাম যে এইটা এবং
এইটা সমান, এটা দেখাও, প্রমাণ করো, কিভাবে প্রমাণ করতে। স্যার সেকেন্ড লাইনে ওয়াই জেড এর জায়গায় ওয়াই এক্স হবে না? কোনটা? সেকেন্ড লাইনে স্যার এটি স্যার ওয়াই হ্যাঁ জেড হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটা ওয়াই এক্স হবে। এটা যে কোনো কিছু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করার ইজিয়েস্ট উপায় হচ্ছে ট্রুথ টেবিলে দেখানো। ঠিক আছে, ট্রুথ টেবিলে লেফট হ্যান্ড সাইডেরও ট্রুথ টেবিল করবা, রাইট হ্যান্ড সাইডেরও করবা, দুইটাই যদি হুবহু একই আসে তখন আমরা বলতে পারবো যে দুইটাই সেম। আমরা এরকম করছি না আগে? তো চাইলে এটা ওরকম করা যাইতো তো, তাই না? কি পারবা এটা করতে? বুঝছো আমি লাস্টে কি বলছি? জি স্যার পারবো স্যার। আচ্ছা আচ্ছা, দুই সাইডের জন্য দুইটা ট্রুথ টেবিল করে দেখবো যে দুইটা ট্রুথ টেবিল সেম আসে কিনা সেম স্যার, আসে কিনা। এটা হ্যাঁ সেম আসলে তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ দুইটাই তো সেম। অনেক সময় পরীক্ষাতে আমরা যেটা বলি যে বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে দেখাও যে সমান, তখন তোমাদেরকে এইভাবে দেখাইতে হবে। আর যদি কিছুই না বলি, তোমাদের কাছে যেটা ইজিয়েস্ট সেটা করবা। আচ্ছা, আমাদের বাকি ফর্মুলাগুলা দেখি আর কি কি ছিল। আচ্ছা, এরপরে 13a দেখো। এটা তো আমরা জানি এক্স কমন নিলে 1 প্লাস ওয়াই আসবে, তাই না? তাহলে এটা ইকুয়াল টু এক্স। ঠিক আছে, আবার এইটা ডুয়ালিটি করলে এর পরেরটা আসে, তাই না? এখানে গুণ করে দিলে উপরের লাইনটা আবার ফেরত পাবা, তারপরে এক্স এক্স আসবে। এটা 14a, এটাও তো দেখতে পাচ্ছ কিভাবে আসছে, তাই না? এটা পারবা না? পারবা? জি স্যার। আচ্ছা, একইভাবে 14b-ও হোপফুলি পারবা। এবার 15a আর 15b যে দুইটা আসছে, এদেরকে বলা হয় ডি মর্গানস থিওরাম। তোমরা সেটেও ডি মর্গানস থিওরাম পড়ছো না? আর কোথায় পড়ছো ডি মর্গানস থিওরাম? এই নাম তো আগে শুনছো? স্যার আইসিটি তে। হ্যাঁ, তখন তো গেটের তোমরা সময় শুনছিলাম স্যার। এইটার জন্যই করছো। হ্যাঁ, সেট যখন পড়ছো, সেট থিওরি ওইখানেও দেখছো, এখানেও ডি মর্গান থিওরাম আছে। দুইটার কনসেপ্টটা একই। এই ডি মর্গানস থিওরামটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে প্রমাণ করা যায় না। এইটা তোমাকে ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এই যে এইটা তো একটু আগে দেখাইছিলাম, তাই না? যে ন্যান্ড গেটের আরেকটা ফর্মুলা হচ্ছে এইটা। তো এইটা আমাদের অনেক ক্ষেত্রে দরকার হয়, এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে, এই ডি মর্গানস থিওরামটা। আর এরপরে আসতেছে 16a, এটা একটা ল, এটা তোমরা চাইলে ট্রুথ টেবিল দিয়ে প্রমাণ করতে পারো। এটা কি পারবা প্রমাণ করতে? স্যার এটা করে দেন। এটা করে দিব। আচ্ছা, ওইটা আর এটা একই না? x1 এর জায়গায় x বসাবা, তারপরে x2 এর জায়গায় y বসাবা। অলমোস্ট সেম না? একই তো? জি স্যার সেম। জি স্যার। প্রায় সেম, একটু বার গুলা এদিক সেদিক আছে, কিন্তু তোমরা যেটা করবা যে এই x1 বার সমান x ধরবা আর x2 সমান y ধরবা।
সো আমরা কিন্তু আসলে এটা প্রমাণ করেই আসছি যে এরা যে ইকুয়াল। আচ্ছা, এবং এটার একটা ডুয়াল ইয়েও আছে, ডুয়াল ইকুয়েশনও আছে। আর ফাইনালি 17A এবং 17B এগুলোও প্রমাণ করা যায়, বিয়ে দিয়ে প্রমাণ করতে পারবা ট্রুথ টেবিল দিয়ে। এখন এখানে আনইউজুয়াল ইকুয়েশন হচ্ছে এই লাস্টের কয়েকটা, তাই না, বা মাঝখানেও কয়েকটা আছে, যে হঠাৎ করে এখান থেকে এখানে যাওয়া হয়তো ডিফিকাল্ট, অথবা এইটা দেখলেই এটার সিম্পলিফাইড অ্যান্সার যে এক্স অর ওয়াই হবে এটা হয়তো মনে নাও আসতে পারে, বা 17A 17B হঠাৎ করে এটার সিম্পলিফাইড ফর্ম যে একটা টার্ম কমে যায় এটা হয়তো মাথায় নাও আসতে পারে। এখানে কি হচ্ছে মাঝখানেরটাতে, এখানে ওয়াই কমন আছে, এখানে জেড কমন আছে, আর প্রথমটা এক্স, লাস্টেরটা এক্স বার, একটা প্যাটার্ন আছে। তো এই কয়েকটা জিনিস মাথায় রেখে তোমাদেরকে বুলিয়ান অ্যালজেব্রার সিম্পলিফিকেশন করতে হবে, ঠিক আছে? মানে এগুলা যতই তোমার চোখের সামনে থাকুক বা হাতের পাশে থাকুক, এরপরেও বুলিয়ান অ্যালজেব্রা করার সময় এগুলা কিন্তু কুইকলি যাতে ক্লিক করে মাথায় যে হ্যাঁ এখানে তো ওই ফর্মুলা ইউজ করা যাবে, এগুলা একটু ভালো করে মনে রাখতে হবে। অল্প কয়েকটা, সবগুলা লাগে না। সবগুলা লাগে না মানে অন্যগুলা এমনি মনে থাকে, তাই না? যে এইটা যে এক্স আসবে এটা তো এমনিই জানি, এগুলাও তো মনে রাখার কিছু নাই। তোমরা এগুলা একটু কেয়ারফুলি দেখবা বইয়ের সেকশন 2.5-এ, এগুলা আমাদের এরপরে অনেকবার লাগবে। তো আমরা নেক্সট ক্লাসে যেটা করব, নেক্সট ক্লাসে এগুলার কিছু সিম্পলিফিকেশন দেখব এবং তারপরে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, ঠিক আছে? প্র্যাকটিক্যাল এক্সাম্পল মানে হচ্ছে যে মনে করো একটা সিস্টেম ডেসক্রিপশন আছে, সেখান থেকে আমরা ইকুয়েশন কিভাবে বের করব, তাই না? আলটিমেটলি আমাদের গোল তো সেটাই হওয়া উচিত। আমাদের তো আর ইকুয়েশন কখনোই দেওয়া থাকবে না, ইকুয়েশন তো আমাদেরকে নিজেদেরই বের করতে হবে যে কোনো একটা সিস্টেমের ইকুয়েশন হচ্ছে এইটা। সো আমরা এখনো শিখতেছি যে কিভাবে সিম্পলিফাই করে, কিভাবে কস্ট কমায়, কিন্তু আলটিমেটলি আমাদের ইকুয়েশনও আমাদেরকে বের করতে হবে, সেগুলোও আমরা আস্তে আস্তে দেখব। তো আজকের যে ডিসকাশন ছিল এগুলাতে কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার ওই যে টাইমিং ডায়াগ্রামটা স্যার একবার যদি একটু বুঝতেন, ওই যে মানে কিভাবে আসে স্যার, এটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, টাইমিং ডায়াগ্রামে দেখো প্রথমে যেটা চিন্তা করছিলাম আমরা, যে মনে করো আমরা ইকুয়েশনটা জানি অথবা সার্কিটটা জানি, এবং সেই অনুযায়ী আমরা একটা ট্রুথ টেবিল বানায় রাখছি। এখন যেহেতু তিনটা ইনপুট, এই তিনটা ইনপুটের থেকে আমার কন্টিনিউয়াসলি রিডিং আসতে থাকবে, তাই না? রিডিং তো আমাদের হাতে নাই, মানে যা রিডিং তাই। তো সেটাই এখানে দেখানো হচ্ছে যে মনে করো এভাবে আমি রিডিং নিছি, এই রিডিং আসছে, টাইমের সাথে এভাবে চেঞ্জ হয়েছে। এখন আমি যদি জানতে চাই যে টাইমের সাথে তাহলে আমার এই সিস্টেমের আউটপুট কিভাবে চেঞ্জ হবে, এটা আমি কি করব? এরকম একটা প্লটেই আমাকে দেখাইতে হবে। তো সেটা আমরা প্রথমে কি দেখব, যে শুরুতে দেখব যে x1 x2 x3 এই তিনটার ভ্যালু ছিল 0 0 1, তাই না? রিডিং এ তাই আসছে। রিডিং এ যদি তাই আসে, আমার ট্রুথ টেবিল বলতেছে যে 0 0 1 এর জন্য z এর ভ্যালু 1 হওয়ার কথা, তো এখানে 1 আসবে। কিছুক্ষণ পরে রিডিং গুলো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে আমি এখন রিডিং পাচ্ছি 1 1 1। এই রিডিং এর জন্য আমি যদি জিজ্ঞেস করি যে আউটপুটে কত পাবো, দেখো 1 1 1 এ আউটপুটে 1 পাওয়ার কথা,
তো এই জন্য জেড এখানে 1 আছে। এরপরে আরো কিছুক্ষণ পরে ইনপুট গুলা চেঞ্জ হয়ে 100 হয়েছে। 100 জন্য আমরা দেখতেছি জেড এর ভ্যালু হচ্ছে 0, সুতরাং এখানে জেডটা 0 হয়ে গেছে। এবং এইটা যে সবসময় একই টাইমে সবাই চেঞ্জ হবে একই টাইম পর পর এমন কোনো কথা নাই, হঠাৎ করে কোনো একটা চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা এখানে দেখানো হয়েছে। সেই ক্ষেত্রে ওই টাইমের বুঝছি স্যার, মধ্যে এখানে যে স্যার আপনি উপরে নিচেটা দেখাইছেন, এটা কি র্যান্ডমলি দেখাইছেন নাকি স্যার? হ্যাঁ র্যান্ডমলি, ধরো এটা আমার রিডিং এ আসছে, এটা আমি সেট করি নাই। বুঝছি স্যার। আচ্ছা, আর টাইমিং ডায়াগ্রামের আরেকটা অ্যাপ্লিকেশন যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা সিস্টেমকে মানে পারফরমেন্সটা বোঝার জন্য, সেক্ষেত্রে আমরা যেটা করব যে মনে করো আমি বললাম যে এই ট্রুথ টেবিলটা আমি জানি না, এটা নাই আমার কাছে, আমি তোমাকে একটা সার্কিট দিয়ে দিছি, বলছি যে এই নাও 3টা ইনপুট, আমাকে এখন ট্রুথ টেবিলটা বলো যে কি হবে। কি করবা? তুমি প্রত্যেক কম্বিনেশনে একটা একটা করে দিয়ে দেখবা যে আউটপুটে কত আসে, তাই না? সার্কিটে বসাবা, ইনপুট গুলা দিবা, দিয়ে মেজার করবা যে আউটপুট কত আসে, তারপর তুমি এখানে ভ্যালু লিখবা। তো সেই সেই কম্বিনেশন গুলা কি করবা, যে প্রথমে কোনো একটা টাইমে 00 দিবা, 000 দিবা, কিছুক্ষণ পরে তুমি ইনপুটে 001 দিবা, কিছুক্ষণ পরে 010 দিবা, একটা একটা করে 8টা কম্বিনেশন দিবা না? জি এবং স্যার। প্রত্যেকটা কম্বিনেশনে তুমি সার্কিট থেকে মেজারমেন্ট নিবা যে আমার জেড কত আসলো, এখানে কত আসলো, এখানে কত আসলো, সেই ভ্যালুগুলাই এখানে বসাবা। তাহলে আমার ট্রুথ টেবিলটাও কমপ্লিট হলো। এবং পরবর্তীতে আমরা দেখব যে ট্রুথ টেবিলটা যদি থাকে সেখান থেকেও আমরা ইকুয়েশনটা বের করতে পারি। ঠিক আছে? তাই না? এরকম হতে পারে না, আমি একটা সার্কিট বানাই দিছি, অনেক বড় সার্কিট, ওইখানে তোমাকে আমি বলছি যে কয়টা গেট আছে, কয়টা কি আছে, আমি এটা বলবো না, তুমি আমাকে বলো যে এটার এই ক্যারেক্টারিস্টিক্স কিরকম, তখন তো এইভাবেই করতে হবে। তো এইরকম এরকম জিনিস আমরা ল্যাবে প্রায় করব। আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো এই এই রিলেটেড আর কি কারো কোনো কোশ্চেন আছে বা আজকের ক্লাসে? আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসে যদি আর কোনো কোশ্চেন না থাকে, আমরা ডিসকাশনটা এখানে শেষ করতেছি। কিন্তু তোমাদের রিমাইন্ডার দিয়ে রাখি যে এই যে গ্রুপ করার জন্য, ল্যাবের গ্রুপ করার জন্য যে স্প্রেডশিট দিছিলাম, এখানে কিন্তু আমি এ পর্যন্ত 24 জনের নাম দেখতেছি শুধু, তাই না? নাকি কত জনের নাম আছে? না, এখন তো দেখতেছি 29 জনের নাম হয়তো আছে। আমাদের ক্লাসে মনে হয় আরো কেউ আছে, কারো কি নাম বাদ গেছে যে আমার কোনো গ্রুপ নাই? স্যার আমি গ্রুপ পাইনি স্যার। আচ্ছা, আর কেউ? আচ্ছা, তো এইটা আমি আজকে বিকালের পরে ক্লোজ করে দিব, এবং এই গ্রুপ অনুযায়ী আমরা পরবর্তী ল্যাবগুলা করব। হাবিব ইফতেশামের আইডি কত? 2017 280028। আচ্ছা, এটা গ্রুপ 4 এ দিছি, এখানে যেহেতু 4 জন ছিল। ঠিক আছে, আর আরেক কেউ কেউ মনে হয় গ্রুপ 7 এ নাম দিছিল, আমি ওই নামগুলা গ্রুপ 2 তে নিয়ে আসছি।
তো তোমরা একটু একবার চেক করে দেখো যে যেরকম দিছিলা ওরকম আছে কিনা। আর আমি হয়তো বিকেলে এটা ক্লোজ করে দিব এবং আমরা ল্যাবে পরে এটা ফলো করব। ঠিক আছে, আর কিছু না থাকলে আমরা এখানে এন্ড করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।